প্রিয় এলাকাবাসী, এখানে যারা দাঁড়িপাল্লা মুরব্বীরা আছেন তারা মূলত সাক্ষী দিতে পারবেন। যেহেতু স্বাধীনতা পরবর্তী সময় আমাদের বয়স কম থাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল আমরা সচক্ষে দেখিনি বা আমরা বুঝতে পারি। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। পরবর্তীতে স্বাধীন করে উনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন এবং পরবর্তী সময়ে বিপ্লব এবং সংহতি 7 নভেম্বরের মাধ্যমে উনি পরবর্তীতে আবার সাধারণ মানুষের মাঝে ফিরে আসেন। বাংলাদেশের মানুষ তাকে তখন বাংলাদেশের শাসন ক্ষমতা নিতে বাধ্য করেছিল। পরবর্তী সময় আপনারা জানেন 1974 সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে। হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগ তাদের নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্নভাবে লুটপাটের মাধ্যমে বাংলাদেশে এমন খাদ্য সংকট হয়েছিল এবং অর্থনৈতিক সংকট হয়েছিল, যার ফলশ্রুতিতে 1974 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শাসন ক্ষমতা হাতে নেওয়ার পর উনি কয়েকটি সংস্কারের উদ্যোগ নেয়। এই সংস্কার কথাটি আমরা সবাই এখন মুখস্থ হয়ে গেছে, তাই না? আমাদের মাঝে সংস্কার কথাটি মুখস্থ হয়ে গেছে না? এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে সংস্কার একটি চেতনা হিসেবে পরিণত হয়েছে। উনি খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটায় বাংলাদেশে, এবং সেই বিপ্লব হওয়ার পরে বাংলাদেশ যে খাদ্য সংকটে ছিল সেখান থেকে উত্তোলন হয়ে বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ লাভ করে, এবং সেখানে দুর্ভিক্ষ পরবর্তী সময়ে বাংলাদেশের খাদ্য সংকট ছিল না। এবং অনেকগুলি সিদ্ধান্তের মধ্যে, অনেকগুলি সংস্কারের মধ্যে বাংলাদেশ থেকে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে জনশক্তি রপ্তানি বিদেশে করে। আমাদের বাংলাদেশের ভাই বোনেরা অনেকেই তখন বিদেশে যায় এবং তারা বিদেশে গিয়ে চাকরি করেন এবং শেষ পর্যন্ত সেখান থেকে আয় উপার্জন করে বাংলাদেশ তাদের পরিবারের মাঝে বাংলাদেশে বিদেশি ডলার রপ্তানি করে, এবং তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় এলাকাবাসী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয়ে আসলে বলতে গেলে বলে শেষ করা যায় না, এবং আমি মনে করি আমিও নিজেও একজন উপযুক্ত ব্যক্তি না। আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষরা আছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয়ে লাইন বাই লাইন বলতে পারবেন। আরেকটি কথা বলতে চাই, যেটি আমাদের বাংলাদেশের বর্তমান তরুণ প্রজন্ম, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল বিষয়ে তারা জানে না। তার যে যুগান্তকারী যে সিদ্ধান্তের কারণে বাংলাদেশ যে উন্নয়ন ঘটেছে স্বাধীনতা পরবর্তী সময়, এই বিষয়গুলি আসলে আমাদের দলের নেতারা আছেন, কর্মীরা আছেন, আমাদেরকে জ্ঞান চর্চা করার অনেক প্রয়োজন। কারণ বর্তমান জেনজি যে যুগের যে আমাদের ছাত্রছাত্রীরা আছেন, আমাদের তরুণরা আছেন, আমাদের সন্তান তুল্য ভাই বোনেরা আছেন, তাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিষয়ে আমাদেরকে শিক্ষাদান করার প্রয়োজন। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল ফলে এরশাদ বিরোধী আন্দোলন দীর্ঘ 9 বছর নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং মানুষের স্বার্থে উনি কোনোদিন আপোষ করেনি। দেশের বিরোধী গিয়ে মানুষের বিরোধী গিয়ে বাংলাদেশের মানুষ তাকে আপোষহীন নেত্রী হিসাবে তাকে মূল্যায়ন করেছেন। পরবর্তী সময় খুনি হাসিনার আমলে গত 18টি বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে, তার নির্দেশনায় আমরা শেখ হাসিনার যে অপশাসন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা 18টি বছর যুদ্ধ করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। পরবর্তী সময়ে যে জুলাই আগস্ট আন্দোলনের পটভূমি তৈরি হয়েছে, সেখানে সাধারণ মানুষ সহ আমাদের সন্তান তুল্য ছাত্রছাত্রীরা ঝাঁপিয়ে পড়েছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার এলাকাবাসীকে সামনে রেখে আমি আপনাদের জন্য কিছু কথা বলতে চাই, এবং আমি মনে করি এই কথাটা বলা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। 5 আগস্টের পর আমি এলাকায় এসেছি, এখানে কয়েকটি সভা করেছি, এবং আমি বলেছিলাম যে এলাকায় যে সমস্যাগুলি আছে সেই সমস্যা সমাধানে আমি এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, যারা এলাকার বিশেষ করে মুরব্বীরা আছেন, যারা কোনো বিতর্কিত না, এবং এলাকাবাসী যারা আছেন, তাদেরকে আপনারা সঙ্গে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে আপনারা সেই কাজটি আসলে ঠিকভাবে করছেন না। এলাকার মুরব্বীদেরকে আপনারা মূল্যায়ন করছেন না এবং এলাকাবাসীকে আপনারা সঙ্গে নিয়ে চলছেন। অত্যন্ত দুঃখজনক বিষয়। প্রিয় নেতৃবৃন্দ, আমি এলাকায় আসলে আমি এলাকার মুরব্বীদের সাথেই কথা বলি, আমি তাদেরকে শ্রদ্ধা করি। তাদের প্রজ্ঞা, তাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে জীবনের যে সময়গুলি পার করে এসে আজকে তারা যেই দাড়ি পাকা আজকে মুরব্বী হয়েছেন, তারা বাংলাদেশকে চিনেন, বাংলাদেশের অলিগুলি বোঝেন, বাংলাদেশের সমাজকে বোঝেন। তারা সবাই সম্মিলিতভাবে যদি কোনো সিদ্ধান্ত দেয় এবং সেটি যদি আমরা পালন করি, তাহলে কিন্তু সমাজটা আমাদের সুন্দর হবে।
আমি আমার বিএনপির কোন নেতা কোন কর্মীকে এলাকায় শাসন করতে দেব না। এলাকা বিভিন্ন বিষয় সিদ্ধান্ত দিবেন এলাকার মুরব্বীরা, এলাকাবাসী। সেখানে আমার দলের নেতা কর্মীরা আপনারা সম্পৃক্ত থেকে সম্মিলিত যে সিদ্ধান্ত এলাকাবাসী থেকে আসবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এটি হচ্ছে আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্যে আমাদের বিএনপির পার্থক্য হতে হবে। এই জিনিসটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্যাস থাকে না, আমাদের মা বেশিরভাগ সংখ্যক আমাদের মা বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবার পরিজনের জন্য যে দুমুঠো ভাত রান্না করার জন্য দিন রাত আপনারা কষ্ট করেন। কিছুদিন আগে আমি এখানে এসে মানববন্ধন করেছি। আমরা এই গ্যাস সংকটের কারণে আমরা তিতাস গ্যাস অফিসে এখানে চিঠি দিয়েছি। আমরা এই যে চিঠি চালাচালির মধ্যে আছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন দেশে এখন কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নয় এবং না থাকার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। বিকজ অনেক কিছু সিদ্ধান্ত কি হয় একজন জনপ্রতিনিধি দিতে পারে। সেই জনপ্রতিনিধি যেটা আপনার এলাকার হোক, একজন কমিশনার হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, তারা এলাকার এমপি কে জানায় বা প্রশাসনকে জানায়, তারা সরকারকে জানায় এবং সরকার তার ফলশ্রুতিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে যেটি মানুষের উপকারে আসে। আজকে কোথাও কোনো জনপ্রতিনিধি নেই। বিএনপি গত 18টি বছর এই আমার এবং আপনার ভোটাধিকার আদায়ের জন্য আমরা রাস্তায় নেমেছি, গুলি খেয়েছি, যুদ্ধ করেছি। আমাদের পরিবার পরিজনের যারা অংশীজনরা আছে আমাদের, তারা সবাই ক্ষতিগ্রস্ত। যেখানে আপনারা আমাদের দুঃসময়ে আপনারা যখন দেখেছেন আমরা জুলুমের শিকার হয়েছি, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং আপনারা আমাদের পাশে দাঁড়ানোর ফলে আপনারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন না? আপনাদেরকেও মামলা দিয়েছে। তো সেখানে প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি, এই যে এলাকাবাসী আমাদের পাশে দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল? কারণ আমরা জুলুমের শিকার হয়েছিল। আমরা এলাকার মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলি। আজকে পরিবেশ আমাদের অনুকূলে, আপনারা এই সুযোগটা কাজে লাগিয়ে যদি মানুষের কথা না বলেন, যদি মানুষের অসুবিধাগুলি উপলব্ধ করতে না পারেন, মানুষ কিন্তু আপনাদের পক্ষে থাকবে না। এবং এলাকাবাসী যদি আপনাদের পক্ষে না থাকে, আমিও কিন্তু এলাকাবাসীর সাথে একত্রতা ঘোষণা করে আমিও আপনাদের পাশে থাকবো। তার মানে কি? তখন আপনাদের সাংগঠনিকভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এলাকার মানুষ, এলাকার মুরব্বীরা যদি আপনাদেরকে সমর্থন দেয়, তখন আমি বুঝবো না আপনারা ভালো কাজে লিপ্ত আছেন। আর যদি এলাকার মুরব্বী, এলাকার মানুষ আপনাদেরকে সমর্থন না দেয়, তখন আমি বুঝে নিব যে আপনার কোনো অপকর্মে লিপ্ত আছে। এটা কিন্তু কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমার দলের কোনো নেতা কর্মী কোনো অপকর্মে লিপ্ত হবে, সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বলেন, সাংগঠনিক ব্যবস্থা বলেন বলা হবে। আমি এলাকাবাসীর সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে চাই। আমি আপনাদের সাথে সরাসরি কথা বলতে চাই, কোনো মাধ্যম চাই না। আমি কোনো নেতার মাধ্যমে আমার সাথে আপনার কথা বলেন আমি চাই না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে তারা আমাকে বলবেনই না আপনাদের সমস্যার কথা। আপনারা যে কোনো সময় আমাকে ডাকবেন, আমি এর আগেও বলেছি, আমি দৌড়িয়ে চলে আসবো, আমি হেঁটে আসবো না, দৌড় দিয়ে চলে আসবো। আমাদের অনেক সমস্যার সমাধান নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারে। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার নয়, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে যে নাকি মানে জাতির একটা আকাঙ্ক্ষিত নির্বাচনের অপেক্ষায়, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে আপনারা 18 বছর যাবত নিজের ইচ্ছা মতো কাউকে ভোট দিতে পারেন নাই। আপনি ভোট দিতে যাওয়ার আগে ভোট হয়ে গেছে আপনাদেরকে বলতে, আপনারা ভোট দিতে গেছেন বলছে আপনার ভোট দেওয়া লাগবে না, বাসায় চলে যান। বা আপনারা গেছেন বলছেন যে নৌকায় সিল মারো, জোর করে নৌকায় সিল মারে। এই কথাটা কি সত্য নয়? আপনারা বলেন, মা বলেন, আবার মুরব্বীরা আছেন, আপনারাই বলেন, এটাই তো সত্য। আপনারা কি ভোট দিতে চান না? আপনারা যাকে খুশি আপনারা আপনার পছন্দের মতো ব্যক্তিকে ভোট দিবেন। সেটা অন্যজন হোক, সেটা আমি হই, সেটা আরেকজন ব্যক্তি হোক, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন। যাকে আপনারা আশ্রয় নিতে পারবেন, যাকে আপনারা বিশ্বাস করবেন, যাকে মনে করবেন যে আপনার এলাকার আপনার নিজের সমস্যার সমাধান সে দিতে পারবে, তাকেই তো আপনারা ভোট দিবেন। এই ভোট আদায়ের লক্ষ্যে আমরা বিএনপি নেতা কর্মীরা আমরা সংগ্রাম করে আসছি। প্রিয় নেতৃবৃন্দ, আমার দলের নেতা এবং কর্মীরা, জনগণের বিশ্বাস এবং আস্থা আমাদের আমানত। আমার মনে হয় আমার এলাকার আমার নেতা কর্মীরা এটা বুঝতে মনে ভুল করতেছেন। সেটা মানুষের, এলাকার মানুষের আস্থা বিশ্বাস আমানত হিসাবে আপনাদেরকে দিতে হবে। এই আমানত যে কোনো মূল্যে আপনাদেরকে রক্ষা করতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে আমানত রক্ষা করতে হবে। মানুষের, এলাকার মানুষের ঘরে ঘরে আপনারা কথা বলেন যে তাদের সমস্যা কোথায়, তাদের কি করলে তাদের যে অসুবিধাগুলি আছে সেগুলি লাঘব করবে। অনেক সমস্যা হয়তো সমস্যা দিতে পারবেন না, কিন্তু আপনি যে গিয়ে খবর নিবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি তাদের সামনে, তারা এতটুকু আপনাদের জন্য খুশি হয়ে আপনাদের পাশে। কিন্তু আপনারা যান ঘরে ঘরে, আপনারা তাদের সমস্যাগুলি সমাধানের জন্য শুনেন তাদের অসুবিধাগুলি। এলাকায় কিছুদিন যাবত শুনতে পাচ্ছি কি
কিশোর গ্যাংয়ের উৎপত্তি। আমাদের মা বোনেরা ঠিক মতো হাঁটতে পারে না, আমাদের মেয়ে সন্তানরা ঠিক মতো হাঁটতে পারে না, বিভিন্ন আমাদের মুরব্বীদেরকে সম্মানিত করে না। এখানে আমি সোজাসুজি বলে দিয়ে যাচ্ছি, আমার দলের কোন নেতা কর্মী এলাকার কোন মুরব্বীদেরকে আপনারা অসম্মান করবেন, আমার দলের কর্মী হিসেবে আপনারা থাকতে পারবেন। যেখানে আমি এলাকার মানুষকে, এলাকার মুরব্বীদেরকে আমার মাথার উপরে রাখবো, আমি আমার জন্য দোয়া তারা, আমার জন্য আশীর্বাদ তারা, তাদেরকে আমার মাথার উপরে রাখবো। আপনারা সেই জায়গায় বাধ্য থাকবেন তাদেরকে সম্মান দিতে, তাদের কথা শুনতে। তারা যেই সিদ্ধান্ত দিবেন সেটি আপনারা বাস্তবায়ন করবেন, এবং সেটি আমি চাই, এর বাইরে অন্য কোনো কথা বলতে চাই না। আমি ইদানিং দেখেছি যে এখানে যে কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, দেখেন এরা অনেকে এলাকার সন্তান, আবার কেউ বহিরাগত, বেশিরভাগের অংশটাই বহিরাগত। সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে আমাদের। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, যারা এই কিশোর গ্যাংয়ের ভিতরে থেকে এখানে অপকর্ম করবে, একটাকে ধরে তাদেরকে প্রশাসন দিতে হবে, তাদেরকে পুলিশে দিতে হবে, কোনোভাবে কোনো ছাড় হবে না, কোনো ছাড়। যেই কিশোর গ্যাংয়ের অংশ তাকেই ধরতে হবে, তাকে শুধরানোর সুযোগ দিবেন। অবশ্যই এলাকার সন্তান হলে এলাকার তাদের যে বাবা মা আছে তাদের সাথে কথা বলবেন, মুরব্বীদেরকে সাথে নিয়ে কথা বলবেন, তাদেরকে শুধরানোর সুযোগ দিবেন। যদি না শুধরায় তাকে ধরে নিয়ে তাকে পুলিশে দিতে হবে। আমি আমার প্রিয় এলাকাবাসী আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদেরই সন্তানেরা, আপনারা তাদেরকে বোঝান। আমি জানি এই 18 বছর যাবৎ কোন কর্মক্ষেত্র তৈরি হয়, আমাদের ছেলেরা বেকার না, আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরাও বেকার, তাদের জন্য কিছু করা হয়নি। কিন্তু এই যে সমস্যাটা যেটা তৈরি হয়েছে 18 বছরে, সেটা আমি আপনাদেরকে মিথ্যা কোনো আশ্বাস দিতে চাই না, আমি মিথ্যা কথার মানুষ না। আমি আপনাদের ওয়াদা করতে পারবো যে আমি 1 মাসের মধ্যে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবো। বাট এটা সমাধান যোগ্য যদি আমরা সবাই মিলে কাজ করি, এবং যার যার যোগ্যতা অনুযায়ী তাদেরকে যেখানে কর্মসংস্থানে তাদেরকে দেওয়া যায়, সেই প্রচেষ্টা যদি আমাদের সকলের থাকে, তাহলে একমাত্র সম্ভব। আমি আওয়ামী লীগের নেতাদের মতো, জাতীয় পার্টির নেতাদের মতো, অন্য কোন নেতাদের মতো কোনোদিন আমার মুখে আপনারা কোনো ভুল প্রতিশ্রুতি শুনবে না। যেটা সম্ভব আমি সেটা বলবো, যেটা অসম্ভব সেটা আপনাদেরকে নিয়ে সম্ভব করার চেষ্টা করবো। এই কথাটাই আমি বলতে চাই, এই কথাই আমি সারা জীবন আপনাদের কাছে বলবো। আমি এলাকার সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এলাকা থেকে 5 মিনিট দূরে থাকি। অনেক সমস্যা এলাকায়, এই সমস্যাগুলো আমাদেরকে সকলকে নিয়ে সমস্যা সমাধান করতে হবে। আমি আমাদের দলের নেতাদেরকে আমি অনুরোধ করবো যে আমি এই যে আমাদের সভাপতি যে একটি কথা বলেছে, এই সভাপতির আমার এই কথায় আমি সন্তুষ্ট নয়। উনি বলেছেন মাদক স্পট আছে, পরে বলবেন। আরে মাদক স্পট আছে, আপনি ব্যবস্থা কি নিচ্ছেন সেটা বলেন। মাদকের স্পট আছে সেটা আমি আরো আগে আপনার থেকে শুনছি। আপনি আর আপনার সেক্রেটারি জামান, আপনারা দুইজন ব্যবস্থা কি নিচ্ছেন সেটা বলেন, মানুষের সামনে তুলে ধরেন যে এই ব্যবস্থা নিচ্ছেন না। ব্যবস্থা নেওয়ার পরে যদি সেই সমস্যার সমাধান হয় সেটা বলেন, পরের কথা আমরা শুনতে চাই না। বিএনপির কোন নেতা, কোন কর্মী যদি এইসব অপকর্মে লিপ্ত থাকে, এখনই ধরেন, ধরে পুলিশে দেন। দলের ভাবমূর্তি নষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আমরা মানুষের জন্য কাজ করি, মানুষের জন্য জীবন বাজি রেখে সংগ্রাম করেছি, আমরা মানুষকে নিয়ে বাঁচতে চাই, মানুষের এলাকার মানুষের সুবিধা অসুবিধা করে কাজ করতে হবে। সংগ্রামী এলাকাবাসী, প্রিয় নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে আর কথা বাড়াতে চাই না। বৃষ্টি হবে, অনেকক্ষণ ধরে বসে আছে, আমি জানি অনেক সমস্যা, এই সমস্যার সমাধান করতে আমাদের একটু ধৈর্য ধরে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, যদি সুস্থ থাকে আল্লাহ পাক যদি জীবিত রাখে, কিছু পাই না পাই, এলাকাবাসীর জন্য দোয়া নিয়ে যাতে বলতে পারি, সেই দোয়া আপনারা আমাকে। পিছন থেকে কেউ গালি দিবে সেই কাজ করতে চাই না, আপনাদের দোয়া নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনারা দোয়া করবেন, অ্যাটলিস্ট চেষ্টাটা করতে পারি, এতটুকু দোয়া করবেন যে চেষ্টাটা যাতে অব্যাহত থাকে। পারি না পারি সমাধান করে দিতে চেষ্টা করতে পারি, সেই দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের আমাদের এলাকার সমস্যা সমাধানগুলি তো আজীবন যতদিন বেঁচে থাকবো চেষ্টাটা অব্যাহত থাকবে। পারি না পারি সেটা আল্লাহর হাতে, অবশ্যই আমার চেষ্টাটা সৎ থাকবে, এবং আমি চেষ্টা করবো আমাদের এলাকার নেতাকর্মীরা যারা অপকর্মে লিপ্ত আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, সেটা আপনাদেরকে আমি কথা দিয়ে দেব। আরেকটা কথা বলতে চাই, এই কিশোর গ্যাংয়ের বিষয়ে অলরেডি আমি জানি যে আমাদের বিএনপির অনেকের সন্তানরা জড়িত। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, একেবারে কঠিন বাক্যে বলতে চাই, আইদার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝের মাধ্যমে আইতে নেবেন, নাহলে কিন্তু আমি ধরে পুলিশে দিব তাদের। আপনারা বিএনপি করেন এই জন্য মনে করবেন যে আপনারা ছাড় পেয়ে যাবেন, সেটা করার কোনো সুযোগ নেই। আরেকটি কথা বলতে চাই, আপনারা ইতিমধ্যে শুনতে পাবেন যে কথাটা আমি প্রথমেই বলেছি। আজকে শেখ হাসিনাকে দেখেছি যে স্বাধীনতা যুদ্ধ, মহান স্বাধীনতা চেতনা ব্যবসায় পরিণত করেছে। আজকের সংস্কারকে ওই ঠিক একইভাবে চেতনার মতো ব্যবহার করছে একটি দল। আমরা অনেক আশাবাদী ছিলাম যখন আমরা দেখেছি যে আমাদের ছাত্রছাত্রীরা তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে।
পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। আমি নিজেও একজন বিএনপির একজন কর্মী হিসেবে আমি নিজেও কিন্তু বুকে আশা বেঁধেছিলাম যে এই ছাত্রছাত্রীরা অ্যাটলিস্ট আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করবে, আমরা জবাবদিহিতার আওতায় আসবো, যে কোনো অপকর্মে, কোনো দুর্নীতি, কোনো জায়গায়, কোনো এলাকায় যে ঠিক মতো জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারি কিনা। কিন্তু আমরা জাতির সাথে আমাদের এই সন্তানরা প্রতারণা করেছে, তাদের আশা ভেঙেছে, তাদের স্বপ্ন ভেঙে দিয়েছে। তারাই এখন, যারা এই জুলাই আগস্টে আন্দোলন করেছিল একটি ছোট্ট একটি অংশ, আজকে তারাই জেডির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিল, আন্দোলন সংগ্রাম করেছিল, আজকে তারাই বিভিন্ন দুর্নীতিতে তারা সম্পৃক্ত। আজকে যদি আমার একজন পিএস থাকে, সে যদি দুর্নীতিতে থাকে, তা আমি কি জানবো না? নিশ্চয়ই আমার প্রশ্রয় থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি পিএস খারাপ কিন্তু মন্ত্রী ভালো। এটা কি বিশ্বাস করেন আপনারা? সংগ্রামী এলাকাবাসী, আপনারা কি ভোট দিতে চান না? ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকারকে আমরা অনুরোধ করছি বারবার যে ডিসেম্বরের মধ্যে আপনারা নির্বাচন দিন। জনগণের যে বহুল প্রত্যাশিত, জন আকাঙ্ক্ষিত যে নির্বাচন, যে 18 বছর ধরে মানুষ বসে আছে, সবার আগে আপনারা সেই নির্বাচনের ব্যবস্থা করুন। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন নগণ্য কর্মী হিসেবে, যে এলাকায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে বিএনপি থেকে, তারা সবাই স্বচ্ছতার সহিত এই এলাকাবাসীর কাছে জবাবদিহিতার আওতায় থাকবে। আমি নিজেও আপনাদের কাছে জবাবদিহিতার আওতায় থাকতে চাই, এবং আপনারা যাতে সশরীরে যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, এবং সেই প্রশ্নের উত্তর যাতে আমি দিতে পারি, সেই ব্যবস্থায় আমি গ্রহণ করব। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আমি আপনাদের মঙ্গল কামনা করি। আগামী ঈদুল আজহায় আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, এবং আমার এলাকার নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো এই ঈদের আনন্দ যাতে আমরা সবার মাঝে বেঁধে নিতে পারি, সবার সাথে যাতে আমরা সবাইকে অংশীদার করতে পারি আমাদের ঈদের আনন্দে। আমরা সেটা খেয়াল করবো, কারণ অনেক খেটে খাওয়া মানুষ আছে এখানে, তারা কোরবানি দিতে পারবে না। আমরা যাতে তাদের দিকে লক্ষ্য রাখি, আমরা যাতে তাদের কথাগুলি শুনি। কেউ যদি আসে আপনাদের কাছে, আমাদের কাছে যে একটু সাহায্যের প্রয়োজন, আমরা যাতে তাদেরকে ফিরিয়ে না দিই, তাদেরকে ন্যূনতম যেটা সম্ভব আপনার পক্ষে, আমাদের পক্ষে করেন, আমরা যাতে সেটা করে দিই, সেইটা আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আগামী দিন যাতে সুন্দর হয়, এবং আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যাতে ভালো কাজটা করতে পারি, মৃত্যুর সময় যাতে আপনারা দোয়া করেন সেই কাজ করতে পারি, আপনারা দোয়া করবেন। এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আজকে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, সুযোগ্য সন্তান। জিয়া রহমান যেমন 19 দফা সংস্কার ঘোষণা করেছিলেন, ঠিক একইভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সংস্কার যেটা ঘোষণা করেছেন, সেই 31 দফা ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বাস্তবায়ন করবে। আমাদের এলাকাবাসী সহ আমাদের সবার, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন ঘটবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।